সংবিধানের আরেকটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে আহ, গণতন্ত্র নিয়ে আর কি। গণতন্ত্র বলতে মানে হুম বিশেষ করে আমি ভোটের ভোটের যে সিস্টেমটা ওটার কথা বলতেছি। আহ, আর অনুচ্ছেদ নাম্বার আমার মনে টনে নেই, এগুলো তো আমরা মুখস্থ করার জন্য করি না, আমরা তো জাস্ট জানার জন্য হুম করি। হুম তো এখানে মানে প্রার্থী তার যে কে প্রার্থী হইতে পারবে, মানে ভোটে কে প্রার্থী হইতে পারবে। তো হুম হুম। এরকম একটা ক্লজ আছে এখানে, মানে কে বাংলাদেশের জনগণের মধ্যে মানে কারা ভোট করতে পারবে, মানে ক্যান্ডিডেট কে হইতে পারবে। তো ক্যান্ডিডেট কে এটা হতে পারবে, হুম। এটা আমার কাছে মানে একদম খুবই উইক একটা পয়েন্ট মনে হয়েছে, মানে যেটা সংবিধানে এখন এখন আছে, বর্তমানে যেভাবে আছে। তো এটার তোমার এলিজিবিলিটি, তুমি ক্যান্ডিডেট হওয়ার জন্য এলিজিবল যদি তুমি 25 বছর পার হও এবং তুমি বাংলাদেশের নাগরিক হও। এই দুইটা হুম হুম। যোগ্যতা দিয়ে তুমি ক্লজ কি আছে করবা, শুধু। তুমি ভোট করতে পারবা। তো এটা আমার কাছে একেবারে লেম মনে হয় এবং খুবই একটা উইক পয়েন্ট মনে হয় সংবিধানের মধ্যে। মানে একটা মানুষ এখানে জন্মগ্রহণ করছে, তার 25 বছর যদি হয়, সে কি করতে পারবে, একটা সংসদের প্রার্থী হইতে পারবে। এটা কি মানে সদস্য এটা হইতে পারবে। হ্যাঁ, সে যদি ভোটে জিতে যায় তখন কি হবে, মেম্বার অফ পার্লামেন্ট হবে। যেরকম আমরা দেখছিলাম, আমরা পার্লামেন্ট আগে হবে। আলোচনা করছি, ওই যে দেখে দেখে পড়ছে কি বলতে হবে সংবিধান সংসদে। তো এই এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে আমার কাছে উইক মনে হয়েছে। কারণ তুমি এখন যদি একটা কোম্পানিতে একটা সিকিউরিটি গার্ডের চাকরির জন্য যাও, তোমাকে এসএসসি হুম। কোয়ালিফাই চাই, ওরা এসএসসি সার্টিফিকেট চাই, যে এসএসসি পাস করা বা অ্যাটলিস্ট ক্লাস 8 তো চাই। কিন্তু এখানে তোমার কোয়ালিফিকেশনের কোনো কথা নাই, তোমার কথা আছে শুধু আহ তোমার বয়স হয়েছে এবং তুমি নাগরিক, এই বয়স আর দুইটা দুইটা বাংলাদেশের শর্ত। নাগরিক, এই হ্যাঁ, দুইটা যোগ্যতা থাকলে এ- হবে। এই দুইটা যোগ্যতা দিয়ে তুমি ভোট করতে পারবা। কিন্তু তোমার যে মিনিমাম তো একটা শিক্ষাগত যোগ্যতা থাকবে। আমি বলতেছি না গ্রাজুয়েশন দেয়, এখন তবুও দেখো, তুমি যদি তুমি গ্রাজুয়েশন দাও, সংবিধান অনেক যদি অনেকজনের হুম বাদ হুম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলতেছি হুম। না গ্রাজুয়েশন করে এসে তারপর গ্রাজুয়েট যারা তারাই করতে পারবে। তো সেক্ষেত্রে বড় একটা অংশ কিন্তু আবার পড়ে যাবে ওই যোগ্যতা প্রমাণ করতে পারবে। করে যাবে। তো অ্যাটলিস্ট মিনিমাম এইচএসসি তো দেখ, যে না এইচএসসি পড়াটা, এইচএসসি সার্টিফিকেট তো থাকতে হবে। এইটা তো দেখ। হুম কিন্তু কারণ একটা দেশ চালানো তো এত সহজ ব্যাপার না। তুমি যে একটা মেম্বার অফ পার্লামেন্টে যাওয়া, একটা ল মেকার হবা, তুমি ওখানে আইন প্রণয়ন করবা সংসদে গিয়ে, তো হুম অ্যাটলিস্ট আইনটা কি সেটা সম্পর্কে তো একটা আইডিয়া থাকতে হবে। তো যার কারণেই এটার কারণেই যে আমরা এর আগের ইয়াতে আমরা আলোচনা করছিলাম যে আসলে অযোগ্য ব্যক্তিরা সংসদ সদস্য হয়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে এই এই পয়েন্টটা, মানে সংবিধানের এই অনুচ্ছেদটার মধ্যে আচ্ছা, যেটা আছে এমনি যেটা খুবই। অন্যান্য যে গণতান্ত্রিক দেশগুলো আছে, এখানে কি এই যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি দরকার তোমার মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য? আমার মনে হয় দরকার। বাইরের তো এত ইয়া দেখি নাই আমরা, আমি হয়তো ওদের সংবিধান হুম সম্পর্কে জানতে পারবো না, বাট বাইরে তো যারা দেখি, ইভেন তুমি যদি ইন্ডিয়ার যারা এমপি হয় বা ভোটে যারা নির্বাচিত হয়, তারাও দেখা যায় মোটামুটি খুবই শিক্ষিত হয়, মোটামুটি গ্রাজুয়েট হয় এরকম। বাট কোনো শর্ত আছে কিনা এটা আমি শিওর না। যে বাংলাদেশে আছে সেটা জানি, বাংলাদেশে কোনো শর্ত নাই, বাংলাদেশে যে কেউ তুমি নাগরিক হইলে কিছু শর্ত এখন আছে, যেমন আমরা হ্যাঁ কিছু হ্যাঁ শর্ত বলো। হচ্ছে মানে প্রার্থী হইতে পারবে না এরকম শর্ত হচ্ছে, কেউ যদি কেউ ব্যাংকক্রাফট হয়, দেউলিয়া হয়ে হুম গেছে, হুম তারপর মনে করো 2 বছর জেল কাটছে, সে এসে যদি সেটা 5 বছরের মধ্যে সে ইলেকশন করে, 5 বছর পর আবার করতে পারবে যদি জেল কেটে আসেও হুম সে হুম। 2 বছর। যদি এরকম কিছু শর্ত আছে, বাট কোয়ালিফিকেশন কোনো শর্ত নাই, তোমার কোনো কোয়ালিফিকেশনের দরকার নাই মানে প্রার্থী হওয়ার জন্য। তো এই জিনিসটা হচ্ছে এখন দেখো, সবচেয়ে। বাংলাদেশ তো মনে করো গণতান্ত্রিক একটা দেশ, ঠিক আছে? গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে মানুষের সমান অধিকার, সবার সমান অধিকার থাকবে, সবাই সমান অপরচুনিটি পাবে। তো এখন গণতান্ত্রিক দেশ হিসেবে এটা তো আমাদেরকে মেনে নিতে হবে যে সবার সমান অধিকার আছে। যার কোনো পড়ালেখা বা শিক্ষাগত যোগ্যতা নাই, সেও তোমার মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য ক্যান্ডিডেট হতে পারবে। এটা তো এটা হচ্ছে যেহেতু সো গণতান্ত্রিক এটা দেশ। এটা হচ্ছে সো কল্ড, এটা হচ্ছে সো কল্ড ডেমোক্রেট। সোকল হুম ডেমোক্রেসি মানে সমান অধিকার তো আসলে নাই। তুমি হুম নাই মানে কোথাও নাই সমান অধিকার মানে। যেমন তুমি যদি ভোটের কথা বলো, তুমি ভোট দিছো, হুম হুম মানে গণতন্ত্র দিয়েই তো আমরা গণতন্ত্রের নামটাকে আমরা বিক্রি করে আসতেছি, আসলে বিক্রি করে করে এভাবে চলতেছে। মানে গণতন্ত্রের যে আসলে সংজ্ঞা আছে, ওই যে প্লেটো বা হুম হুম অ্যারিস্টটল, এদের সংজ্ঞার এগুলো তো লম্বা আলোচনা, অনেক বড় আলোচনা করতে হবে, এগুলো বাদ দিলাম। তো গণতন্ত্র মানে যেটা তুমি সমান অধিকার বলছো, একটা ভোট হবে, ভোট হয়ে এরপরে আর কোনো অধিকার থাকে, একটা যাই ভোট দিয়ে আসছে, এরপর ওর আর কোনো মানে আর কোনো কিছুতে সে
জড়াইতে পারে কোনো রাষ্ট্রের কোনো ডিসিশন নিতে, বা এটা তো পারে না। পারে না তো এরপরে গণতন্ত্রের দোহাই দিয়ে আরো অনেক কিছু হয়। যেমন তুমি ভোট দিছো, ঠিক আছে, তুমি তোমার পছন্দের প্রার্থী কি তুমি দিতে পারতেছো? মানে কোনো দল, একটা দল বা দুটা দলই তো তোমাকে নির্ধারিত করে দিচ্ছে যে এরা আমার দল থেকে হবে হুম এখানে। হুম এখন আমার তো এখানের মধ্যে কাউকে পছন্দ না হইতে পারে, তাইলে আমি কিভাবে এখন, তাইলে আমি কাকে ভোট দিব এখন? এখন এই হুম হুম জন জনগণের ইচ্ছাটা কিছুটা কিছুটা প্রকাশ পাইতো যদি কি হইতো, যদি যারা ইলেকশন করে এই ক্যান্ডিডেট গুলা যদি জনগণ নিজেরা নির্বাচিত করতে পারতো, যে ঠিক আছে এই নির্বাচনটা কিভাবে করবে, মনে করো একটা আসনে কয়টা, তিন চারটা থানা মিলে একটা আসন হয়। তো তিন চারটা থানার মধ্যে দেখা যাবে তোমার কয়টা, 50টা 100টা বা 200টা সমাজ থাকতে পারে, মানে মহল্লা থাকতে পারে। ওই 200টা মহল্লা মিলে, সমাজ মিলে যদি সবাই মিলে ঠিক করতে পারতো যে যে আমরা এই ব্যক্তিকে নির্বাচন মানে ভোটের জন্য নির্বাচন করতেছি, ও অমুক দল থেকে ও নির্বাচন করবে, আমরা আরেকটা মানুষকে নির্বাচন করতেছি, মানে ও আরেকটা দলের ক্যান্ডিডেট হবে। এইভাবে যদি সাধারণ জনগণ দিয়ে দিতে পারতো যে ঠিক আছে আমরা ওনাদেরকে ক্যান্ডিডেট করে দিলাম, তাহলে ওরা কি হুম করবে, হুম। ওদের মধ্যে যা জনগণ যাদেরকে ভোট দিবে, বেশি ভোট দিবে, সে নির্বাচিত হয়ে সংসদে যাবে। এরকম যদি হয়তো কিছুটা অ্যাপ্লাই হতো তাদের অধিকারটা। এরকম তো হয়ই না, বরং তুমি যেভাবে হয় এখন একটা পার্টি তোমাকে কি করে দেয়, প্রার্থী দিয়ে দেয়, প্রার্থী যে আমাদের দলের প্রার্থী এটা, আমাদের দলের আরেক দলের প্রার্থী এটা, এভাবে করে পরিচয় করে দেয়। এবং এখানে একটা প্রচুর একটা বিজনেস হয়, মানে যার যার টাকা পয়সা বেশি হয় দেখবা সেই হুম হুম। প্রার্থীটা পায়। তো প্রার্থীতে পায়, সে তো কি করছে, কিনে নিছে এখানে তো আহ, সে একটা ইনভেস্ট করছে, আসলে কিনে নিছে না, সে একটা ইনভেস্ট করছে 10 কোটি টাকা 15 কোটি টাকা দিয়ে। তারপরেও তো দিতে হবে। আহ, টাকা তো তুমি এই লাস্ট গভর্নমেন্টে তুমি রেলমন্ত্রী যে, ওর নাম হচ্ছে জিলুল হাকিম। জিলুল হাকিম হচ্ছে তোমার রেলমন্ত্রী ছিল আর কি, বিদায়ী সরকারের। হুম হুম তো একটা কালবেলা রিপোর্ট আছে, তুমি কালবেলাতে যাই দেখে নিতে পারো। উনি মন্ত্রী, রেলমন্ত্রীর পদটা কিনছে 200 কোটি টাকা দিয়ে। তারেক ও সিদ্দিকীকে বাবা। লবিং করছে। তারেক সিদ্দিকী হচ্ছে সাবেক সেনা প্রধান আর কি, উনি হচ্ছে আমার শেখ রেহানার দেবর। তো তারেক হুম সিদ্দিকীকে দিয়ে কি করছে, লবিং করছে আমার মন্ত্রিত্ব পদ লাগবে। তো 200 কোটি টাকা কন্ট্রাক্ট হয়েছে, 200 কোটি টাকা দিয়ে সে তারেক সিদ্দিকী শেখ রেহানাকে কনভিন্স করছে, শেখ রেহানা শেখ হাসিনাকে কনভিন্স হুম হুম। করে ওনাকে রেলমন্ত্রী দিছে। তো 200 200 কোটি টাকা দিয়ে একটা মন্ত্রিত্ব পদ যদি নেয়, তাইলে সে কি উদ্দেশ্যে নিল সেটা? তো তাহলে আমরা তুমি সমান অধিকার বা গণতন্ত্র এগুলোর কথা কিভাবে বলবা? 200 কোটি টাকা সে আহ, মন্ত্রিত্ব পদ নিছে, নিশ্চয়ই সে হাজার হাজার কোটি টাকা উঠাবে আহ, জনগণ না, থেকে, আমরা এটা তো এটা মনে করো যে প্রতিজ্ঞা করে ঠিক আসছে। আছে, এগুলো তো বাংলাদেশে হয়েছে, লাস্ট 15 বছর ধরে হয়ে আসতেছে। বাংলাদেশে তো লাস্ট 15 বছর গণতন্ত্র ছিল না, 2008 সালের পর থেকে। তো এখন গণতন্ত্র ছিল না, এখন আমরা বলতে পারবো না যেটা গণতন্ত্রের দোষ বা গণতন্ত্র আছে বিধায় এরকম না, হচ্ছে। যখন ছিল তখনও এ- কি হয়েছে? যখন ছিল এটা তো হয়, এমনি ছিল না গণতন্ত্রের সেটা? সমস্যা কি? না, গণতন্ত্রের তো এমনি কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম প্রথম ডিসঅ্যাডভান্টেজ তো এটাই, তোমাকে আমি যেটা বলছি, যে গণতন্ত্র, আমি তো হুম আমাদের নেতা নির্বাচন করবো, এখন তোমার নেতা নির্বাচন করার সুযোগ তো তুমি পাও নাই। তোমার নেতা তো হুম নির্বাচন করছে বিএনপি, তোমার নেতা নির্বাচন করছে আওয়ামী লীগ, তোমার নেতা হুম। নির্বাচন করছে জাতীয় পার্টি। এখন তোমার যদি ওদের পছন্দ হোক আর না হোক, তোমার কি করতে হবে, ওদের মধ্যে কাউকে চুজ করতে হবে। তাইলে তাইলে এটা প্রপার এটা গণতন্ত্র কিভাবে বলে? এটা তো প্রপার গণতন্ত্র হইলো না, আরো অনেক হ্যাঁ। সমস্যা আছে। তোমার আমি হুম, কয়েকটা বলি। এই যে যেমন সক্রেটিস এর একটা বিষয় বলি। হ্যাঁ। গ্রিক দার্শনিক তিনজন খুব পপুলার দার্শনিক আছে, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। হ্যারিসন। তিনজনেই কিন্তু গণতন্ত্রের বিপক্ষে ছিল, কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলেনি। তো এর মধ্যে সক্রেটিস একটা মানে গল্প বলতো আর কি। এটা প্লেটোর একটা বই আছে, দ্য বুক অফ রিপাবলিক, এরকম একটা বই আছে। তো ওখানে সক্রেটিস একজনকে বলতেছে গণতন্ত্র মানে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলতেছে আর কি। তো একটা উদাহরণ দিছে যে মনে করো একটা জাহাজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। হুম, এখন জাহাজে যারা আছে তাদের মানে যদি গণতান্ত্রিক ধারায় বলি তাহলে তাদেরকে একটা ক্যাপ্টেন চুজ করতে হবে, জাহাজের নাবিক, যে জাহাজটাকে নিয়ে যাবে। মানে ফুল কন্ট্রোল তার উপর থাকবে আর কি, সে দায়িত্বে থাকবে, মেন দায়িত্বে। এখন ক্যাপ্টেন যে চুজ করবে, এখন ক্যাপ্টেন চুজ করার জন্য ওখানে মনে করো আহ জাহাজে যারা কাজ করে এরকম মানুষ আছে 50 জন। আর এমনি জাহাজের যাত্রী আছে প্রায় 400-500 জনের মতো যাত্রী আছে। হুম, এখন
50 জন যারা আছে ওরা মোটামুটি জানে জাহাজে যারা কাজ করে বা ক্যাপ্টেন পর্যায়ে যারা আছে কার হুম। এক্সপিরিয়েন্স কেমন, কার যোগ্যতা কি, কে কতটুকু ভালো করে এটাকে লিড দিতে পারবে, ওরা জানে। বাট যারা যাত্রী আছে ওদের তো এই আইডিয়াটা নাই, সাপোজ মনে করে আর কি। তো এখন ওখানে যদি এরকম হয় যে ওরা চুজ করবে, ক্যাপ্টেন চুজ করবে গণতান্ত্রিক ওয়েতে। এখন যে ক্যাপ্টেন আছে, দুইজন ক্যান্ডিডেট দাঁড়াইছে, একজন হচ্ছে খুবই যোগ্য, খুবই নলেজেবল, সে ক্যাপ্টেন হওয়ার জন্য যা যা দরকার আছে যোগ্যতা সব তার আছে। আরেকজন হচ্ছে তার খুব ইচ্ছা ক্যাপ্টেন হওয়ার, হ্যাঁ, সে আবার আচ্ছা। খুব ক্যারিসমেটিকও, ঠিক আছে। হুম। সে খুব ক্যারিসমেটিক, মানুষকে খুব ভালো করে কনভিন্স করতে পারে, ম্যানিপুলেট করতে পারে। তো এখন গণতান্ত্রিক ওয়েতে যেহেতু হবে, সবাই স্বাভাবিকভাবে নিজেদের পজিশনটা পিচ করবে। হুম। এখন যে যোগ্য মানুষ সে হচ্ছে একদম চুপচাপ, সে এত কিছুতে নাই, হ্যাঁ। তার কাজ হচ্ছে মানে মানে নাবিকগিরি করা, ক্যাপ্টেনগিরি করা। আর যে অযোগ্য সে কি করছে, যারা যাত্রী বাত্রী আছে সবাইকে কনভিন্স করে ফেলছে যে আমাকে চুজ করো, আমাকে চুজ করলে তোমাদের মানে তোমরা যা চাও তা হবে। তোমাদের কোনো নিয়ম নীতিতে থাকতে হবে না, তোমরা তোমাদের স্বাধীনভাবে চলতে পারবা। হ্যাঁ, হুম। এই ধরনের বিভিন্ন টোপ, ওদের যে ডিজায়ার গুলো আছে ডিজায়ার গুলোকে টোপ হিসেবে ব্যবহার করে মানে ওদেরকে মোটামুটি ম্যানিপুলেট করে ফেলছে। তো এখন গণতান্ত্রিক ভাবে যদি চুজ করতে হয় তাহলে দেখা যাবে যে ওরা ওই যে যে অযোগ্য মানুষ তাকেই চুজ করতেছে তাকে চুজ। বেসিক্যালি। আর আর যে যোগ্য ব্যক্তি, হ্যাঁ, সে তো এত কথা বলতে পারে না, তাকে চুজ করা হয় না। এখন যারা চুজ করছে, যারা যাত্রী আছে, ওরা নিজেদের যে ডিজায়ার ওইটার কথা চিন্তা করে চুজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই জাহাজের কি হবে বা ওদের যে যাত্রা আছে, যাত্রাপথে কি কি হইতে পারে, তো এই জিনিসগুলো কিন্তু তাদের মাথায় নাই। তো এটা হচ্ছে গণতন্ত্রের অনেক বড় একটা ফ্লস, যেটা সক্রেটিস বলছিল। এখানে এটা হচ্ছে তিনটা জিনিস জাহাজে বলছে। যারা যারা কাজ করে ওরাই তো সবচেয়ে বেশি ভালো জানবে যে, ওরাই যেহেতু তো ওনাদের সবচেয়ে বেশি ভালো জানবে যে জাহাজটা এক্সপিরিয়েন্স কিভাবে আছে ওনাদের সাথে কাজ করার, ওরাই ভালো জানবে। কার, হ্যাঁ রাইট, ওরা কাকে চুজ করলে ভালো হবে, কে ক্যাপ্টেন হলে ভালো হবে, কিন্তু ওদের হুম। সংখ্যা তো কম, ঠিক আছে। কম, হ্যাঁ। মেজরিটি হচ্ছে যাদের এই এক্সপিরিয়েন্স গুলো নাই, যাদের কাজ করে। এখানে তিনটা প্রবলেম বলছে। একটা হচ্ছে মনে করো যে এখানে ম্যানিপুলেশনের ব্যাপার থাক, মানে আছে, যেটা হুম। বললাম যে মেজরিটি ম্যানিপুলেট হয়ে যেতে পারে এটা, এবং হুম। এটা আমরা সবসময় দেখতেছি, হর হামেশাই দেখতেছি। রাজনীতিবিদরা ম্যানিপুলেটই করে সাধারণ মানুষদেরকে, হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলবে, ম্যানিপুলেট, এখন এখন সুন্দর বলতেছে সুন্দর সবাই, কথা বলবে, অনেক অনেক সুন্দর সুন্দর কথা হ্যাঁ, বলতেছে। এরপরে সুন্দর আর সুন্দর কোনো কথা বলতেছে, খবর নেই। তো আর কোনো খবর থাকবে না।